আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গণসংহতি আন্দোলনের সমাবেশে পুলিশি বাধায় পণ্ড। এবারে জানাবো নির্বাচন কমিশন রাজদরবারের গোপাল ভাঁড়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। জানাবো রাশেদ খান মেননের বাসায় 14 দলের কয়েকজন শীর্ষ নেতাদের বৈঠক। 14 দলের জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জোট নেত্রীর সঙ্গে বৈঠকের একদিন আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে রাখলেন শরিক দলের কয়েকজন শীর্ষ নেতা। এদিকে দেশের আর্থিক খাতে চরম ঝুঁকি দেখছে বিএনপি। দেশের আর্থিক খাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহত গতিতে হ্রাস পাওয়া, ডলার সংকট আরও তীব্র হওয়া, জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষাপটে এমনটা মনে করছেন দলটির স্থায়ী কমিটি। এবারে থাকছে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মেহনতি মানুষের জীবন জীবিকার কথা চিন্তা করেই ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গরিব দুঃখী মানুষের আস্থার শেষ ঠিকানা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান কি ঝুঁকিতে পড়ল? হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় দেশটির অভ্যন্তরে যেমন রাজনৈতিক পালাবদল আসছে, তেমনি আকস্মিক এই ঘটনায় সৃষ্টি হয়েছে স্থিতিশীলতার ঝুঁকি। প্রতিবেশী দেশগুলোতে সংঘাত, তাদের উপর চাপ আরও বাড়তে পারে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে উত্তেজনায় পটভূমিতে প্রশ্ন উঠেছে, ঠান্ডা মাথার রাজনৈতিক ইব্রাহিম রাইসির মৃত্যু ইরানকে কি দেশের ভেতরে এবং বাইরে ঝুঁকিতে ফেলবে? এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গণসংহতি আন্দোলনের সমাবেশে পুলিশের বাধা। অর্থ পাচারকারী এবং ঋণখেলাপিদের তালিকা প্রকাশের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের সমাবেশ করতে দেয়নি পুলিশ। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেকেছিল গণসংহতি আন্দোলন। সমাবেশ ঠেকাতে সকাল থেকেই কেন্দ্রীয় ব্যাংকের চারদিক এবং মতিঝিল এলাকায় পুলিশ সদস্যদের তৎপরতা দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের পূর্ব স্বায়ত্তশাসিত এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে দলের নেতাকর্মীরা মিছিল করে আরামবাগ থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে চাইলে শাপলা চত্বরের উত্তর দিক সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে তাদের থামিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। বেলা 1টার দিকে পুলিশের বাধা পেরিয়ে পাশের ফুটপাতে দাঁড়িয়ে সমাবেশ করে দলটি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের সব সম্পদ আজ লুটপাট হয়ে যাচ্ছে, ফোকলা হয়ে যাচ্ছে অর্থনীতি। যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তোষণ করা হচ্ছে। তিনি বলেন, ব্যাংক লুটপাটকারী, ঋণখেলাপি এবং অর্থ পাচারকারীদের নাম আগামী 30 জুনের মধ্যে প্রকাশ করতে হবে। তাদের তালিকা প্রকাশ করা না হলে সমাবেশ করা হবে বাংলাদেশ ব্যাংকের সামনে। কেন্দ্রীয় ব্যাংক বলছে খেলাপি ঋণ 1,56,000 কোটি টাকা। বাস্তবে খেলাপি ঋণ 4 লাখ কোটি টাকারও বেশি, আর প্রকৃত খেলাপি ঋণ আরও বেশি। এক ব্যাংকের পরিচালক আর এক ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয় না, কিন্তু তাদের খেলাপিও দেখানো হয় না। রিজার্ভ নিয়ে তিনি বলেন, এতদিন সরকার 48 বিলিয়ন রিজার্ভের বড়াই করত, এখন প্রকৃত রিজার্ভ নেমে এসেছে 13 বিলিয়ন ডলারে। যারা রপ্তানি করে অর্থ ফেরত আনছেন না, তাদের তালিকা প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি। ব্যাংক বসে পড়লে আমানতকারী আর টাকা ফেরত পাবে না, বেতন হবে না কর্মচারীদের। এই পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন দুর্বল ব্যাংক একীভূত করা হচ্ছে, আবার একই ব্যক্তির হাতে একাধিক ব্যাংক দেওয়া হচ্ছে। এতে পরিস্থিতি আরও খারাপ হবে। নির্বাচন কমিশন রাজদরবারের গোপাল ভাঁড়ে পরিণত হয়েছে আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আমরা অনেক আগেই বলেছি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই। এই নির্বাচন কমিশন রাজদরবারের গোপাল ভাঁড়ে পরিণত হয়েছে। মানুষ সরকারকে প্রত্যাখ্যান করে ভোট দিতে যায়নি, অথচ তারা বলছে ধান কাটার জন্য মানুষ ভোট দিতে যায়নি। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 2 নং জোনের সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সালাম বলেন, বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির সাথে সরকার চুক্তি করেছে, যাদের কাছ থেকে কোনো বিদ্যুৎ কেনা হচ্ছে না, শুধুমাত্র লুটপাট করতেই কুইক রেন্টালের ভাড়া টাকার পরিবর্তে ডলারে দেওয়া হচ্ছে। এই লুটপাট বন্ধে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা এবং লজ্জা দিনে দিনে সমান হারে কমছে।
একটি দল নিজের কর্মদোষে ধ্বংস এবং নিশ্চিহ্ন হওয়ার একটা বড় লক্ষণ। মানুষের স্বতঃস্ফূর্ত প্রত্যাখ্যানে এবারের প্রহসনমূলক উপজেলা নির্বাচন অতীতের সকল ইতিহাসকে ম্লান করে ফেলেছে মন্তব্য করে তিনি বলেন, মানুষের এই মৌন অনাস্থা একসময় বিক্ষোভের অগ্নি স্ফুলিঙ্গে পরিণত হবে। তিনি আরও বলেন, সরকার সারাক্ষণ অস্থিরতায় থাকে, এই বুঝি তাদের পতনের হুইচেল বেজে উঠল। এই ভয় থেকেই সরকার বিএনপি একের পর এক নেতাদের কারাগারে নিচ্ছে, কিন্তু এসব গ্রেপ্তার করে পতন ঠেকানো যাবে না। এখনো সময় আছে, দেওয়াল লিখুন পড়ুন। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাই মানুষ ঘুরে দাঁড়ানোর আগেই মানে মানে কেটে পড়ুন। ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু তার বক্তব্যে বলেন, নাগরিকগণ বিভিন্নভাবে সরকারকে বারবার প্রত্যাখ্যানের সংকেত দিচ্ছে। সরকার তলে তলে এই অনাস্থা প্রত্যাখ্যান করে দিশেহারা হয়ে এখন আবুল তাবুল বক্তব্য দিচ্ছে। তিনি সরকারকে তালবাহানা বাদ দিয়ে অবৈধভাবে আঁকড়ে থাকা ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। মেননের বাসায় 14 দলের শীর্ষ নেতাদের বৈঠক। 14 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জোট নেত্রীর সঙ্গে বৈঠকের একদিন আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে রাখলেন শরিক দলের কয়েকজন শীর্ষ নেতা। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের রাজধানীর বাসভবনে মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তারা কি বলবেন সে বিষয়ে নিজেরা পরামর্শ করেন। এছাড়াও বৈঠক নেতাদের বক্তৃতায় ক্ষোভ উঠে আসে বলেও বৈঠক সূত্রে জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে রাশেদ খান মেনন ছাড়াও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশার মাইজ ভান্ডারী, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ, তরিকত ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আলী ফারুক সহ জোটের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। বৈঠকের একটি সূত্র জানিয়েছে, অনেক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। জোট নেতাদের অবহেলার পাত্র হয়ে থাকতে চান না, তারা প্রাপ্য সম্মান চান। জোটের প্রয়োজনীয়তা আছে কিনা এ বিষয়ে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের কাছ থেকে পরিষ্কার অবস্থানের কথা জানতে চান তারা। নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং বিষয়গুলো সামনে এসেছে বলেও জানিয়েছে সূত্রটি। এরপর একটি সূত্র জানায়, বৈঠকে রাশেদ খান মেনন বলেন, নির্বাচনের আগে ও পরের অনেক কিছু নিয়েই কথা বলার আছে, সেগুলো আমরা বলবো। অন্যদিকে আহসানুল হক ইনু বলেন, রাজধানী সহ বিভিন্ন স্থানে জামাত মিছিল মিটিং করতে পারে, অনেক জায়গায় আমাদের মিছিল মিটিং করতে দেওয়া হয় না। সূত্র জানায়, বৈঠকে জোট রাখতে হলে শরিকদের সম্মান দিয়েই জোট রাখতে হবে বলে মন্তব্য করেন দিলীপ বড়ুয়া। তিনি বলেন, জোট থাকবে কিনা সেটা জোট প্রধান দলকেই ভাবতে হবে। জোট রাখা আমাদের চেয়ে তাদের বেশি প্রয়োজন। তারা রাখলে শরিকদের যথাযথ সম্মান দিয়ে রাখবে, না রাখলে সেটাও বলে দেবে। এ সময় সৈয়দ মুজিবুল বশার মাইজ ভান্ডারী বলেন, জোট আছে, জোট থাকবে। বৈঠকে জোট প্রধান কি বলেন সেটা আগে শুনতে হবে। জোটের ভেতরে ঐক্য প্রয়োজন। দেশের আর্থিক খাতে চরম ঝুঁকি দেখছে বিএনপি। বৈদেশিক মুদ্রা রিজার্ভ অব্যাহত গতিতে হ্রাস পাওয়া, ডলার সংকট আরও তীব্র হওয়া, জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষাপটে এমনটা মনে করছেন দলটির স্থায়ী কমিটি। এ অবস্থায় দেশের চলমান অর্থনৈতিক সংকটের কারণ জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দেশের আর্থিক খাতের পরিস্থিতি নিয়ে গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটিতে ভার্চুয়ালি বৈঠকে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে 5 ইস্যুতে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি আর এটি নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবর, এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটি। নেতাদের ভাষ্য, এটা নিয়ে জনমনে হতাশা এবং উদ্বেগ তৈরি হয়েছে। এতে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের বিষয়ে কোনো পরিষ্কার তথ্য না পাওয়া, সরকারের দিক থেকে কখনো বলা হচ্ছে ব্যবহারযোগ্য রিজার্ভ $13 বিলিয়ন, কখনো বলা হচ্ছে $18 বিলিয়ন। বিএনপি নেতারা মনে করেন, নতুন করে রিজার্ভ চুরির এবং হিসেবের গড়মিলের কারণেই বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বিএনপির একটি বিশেষজ্ঞ দল কাজ করছে, খুব শিগগিরই দলের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরবে দলটি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির নেতারা বৈঠকে বলেন, দেশের বর্তমান ব্যাপক ডলার সংকট চলছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার নেই, তাদের বাধ্য হয়ে খোলা বাজার থেকে ডলার কিনতে হচ্ছে। এতে করে আমদানি নির্ভর পণ্যের দাম বৃদ্ধি পাবে। সার্বিকভাবে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এর ফলে মানুষের ভোগান্তি আরও বাড়বে, সামনে এই সংকট আরও বাড়তে পারে। এতে প্রমাণিত হয় অর্থনীতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান কি ঝুঁকিতে পড়ল? হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়। দেশটির অভ্যন্তরে যেমন রাজনৈতিক পালাবদল আসছে, তেমনি আকস্মিকভাবে এ ঘটনায় সৃষ্টি হয়েছে স্থিতিশীলতার ঝুঁকি। প্রতিবেশী দেশগুলোতে সংঘাত, তাদের উপর চাপ আরও বাড়তে পারে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে উত্তেজনার পটভূমিতে প্রশ্ন উঠেছে, ঠান্ডা মাথা রাজনৈতিক ইব্রাহিম রাইসির মৃত্যু ইরানকে কি দেশের ভেতরে এবং বাইরে ঝুঁকিতে ফেলবে? রাইসি ছিলেন
ভবিষ্যতে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে অগ্রভাগে। অনেকে মনে করতেন আয়াতুল্লাহ আলী খামেনির পর তিনি হতে পারতেন ইরানের কর্ণধার। তার মৃত্যুতে দেশের অনেক মানুষের সেই স্বপ্ন ভেঙেছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত নেতা নির্বাচন করার জটিল প্রক্রিয়ায় যেতে হচ্ছে ইরানকে। তারা এমন নেতা বেছে নিতে চাইবেন যাতে দেশটির নীতির ক্ষেত্রে তেমন পরিবর্তন না আসে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, জনগণের এ নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। রাইসি মূলত তার আদেশ উপদেশই পালন করতেন। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তের নির্দেশ দেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। এটি যান্ত্রিক ত্রুটি নাকি তীব্র কুয়াশার কারণে ঘটেছে তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি সরকার। এদিকে ইসরায়েলকে ঘিরে নাশকতার সন্দেহ আছে। পুরো তদন্ত কাজ শেষ হওয়ার পরেই তথ্য জানা যাবে। এর মধ্যে হেলিকপ্টারে রেডিও সংকেত পাঠানোর ট্রান্সপন্ডার ছিল বন্ধ। তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তুরস্ক। এদিকে গতকাল মঙ্গলবার রাইসির দাফন প্রক্রিয়া শুরু হয়। তার কফিনে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে তারবিজ শহরে পৌঁছলে শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল নামে। লাশবাহী গাড়ি ঘিরে লোকজনের পদযাত্রা করেন। সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হয় কোম শহরে। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে রাইসি চিরনিদ্রায় শায়িত হবেন। রাজধানীর তেহরানে নেওয়া হয় কফিন। সেখানে শ্রদ্ধা জানান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাইসির মৃত্যুতে 5 দিনের শোক ঘোষণা করেছে দেশটি। দ্য ওয়াশিংটন পোস্ট লিখেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ সজাগ। এই পরিস্থিতিতে রাইসের মৃত্যু ইরানে অস্থিরতা বাড়াতে পারে। গত মাসে ইরান ও ইসরায়েল সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়ে, যা বিশ্বজুড়ে উদ্বেগের জন্ম দিয়েছিল।